শ্রীরামকৃষ্ণ 1834 থেকে 1886 সাল পর্যন্ত ছিলেন এক মহান ধর্মগুরু ও আধ্যাত্মিক সাধক, যিনি মানবতার কল্যাণ ও ধর্মের সার্বজনীন সত্য প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তিনি বিভিন্ন ধর্ম ও উপাসনার পথ অনুশীলন করে দেখিয়েছিলেন যে সকল ধর্মের মূল সত্য এক। তার জীবনের মূল বার্তা ছিল যত মত তত পথ, অর্থাৎ সকল ধর্মই একই পরম সত্যের দিকে নিয়ে যায়। আধুনিক যুগে শ্রীরামকৃষ্ণের শিক্ষা মানুষকে সহনশীলতা, প্রেম ও আত্মবিশ্বাসের দিকে পরিচালিত করে। তার অনুসারে স্বামী বিবেকানন্দ তার দর্শনকে বিশ্বব্যাপী প্রচার করেন, যা আজও লাখো মানুষের অনুপ্রেরণা। প্রযুক্তি ও বস্তুবাদী জীবনের মাঝে শ্রীরামকৃষ্ণের ভাবনা ও শিক্ষা মানুষের মনে আধ্যাত্মিকতা, মানবতা ও শান্তির বাণী পৌঁছে দেয়। আমার সৌভাগ্য হয়েছিল কামারপুকুরে আমি 1987 সালে জয়েন করি ব্রহ্মচারী রূপে। বর্তমান কামারপুকুরের মতো তখনকার এত জাঁকজমক ছিল না। কামারপুকুর কলকাতার থেকে, ধর্মতলা থেকে প্রায় 100 কিলোমিটার বা 101 কিলোমিটার। তখনকার দিনে বাসের যাতায়াত বেশি ছিল। অনেকে কামারপুকুর থেকে ডাইরেক্ট বাস করে বিষ্ণুপুর যেগামী বাস, বাঁকুড়া যেগুলো বাসগুলো যায় সেগুলো কামারপুকুর ও জয়রামবাটির উপর দিয়ে যায়। এছাড়া অনেকে তারকেশ্বর নেমে তারকেশ্বর ধরে বাস ধরে কামারপুকুর উপর দিয়ে যে বাস জয়রামবাটি পর্যন্ত যায়, সেই বাসগুলো ধরে কামারপুকুরে যাওয়া যায়। বর্তমানে গোঘাট পর্যন্ত ট্রেনের ব্যবস্থা হয়েছে হাওড়ার থেকে। যখন কামারপুকুরে জয়েন করি, মনে আছে ডিসেম্বর মাস, বেশ ঠান্ডা ঠান্ডা। প্রথমেই হাওড়া থেকে ধর্মতলা হয়ে কামারপুকুরে পৌঁছি 11টার পূর্বে। পৌঁছেই মন্দিরটি দেখে খুবই ভালো লাগলো। এটা নন্দলাল বসু করেছে এবং অনেকে লক্ষ্য করে থাকবেন, এইটা আগে ঢেকি ঘর ছিল। দেখবেন ঠাকুরের যে মূর্তিটা আছে তার তলায়
ঢেকি, উনুন খোদিত করা আছে। সেখান থেকে প্রণাম করে গেলাম রঘুবীর মন্দিরে। ঠাকুরের পিতা স্বয়ং রঘুবীরকে পেয়েছিলেন। ধান ক্ষেতের মধ্যে একটা সাপ বেষ্টন ছিল। পরবর্তীকালে যখন তিনি যান, সাপটি রঘুবীরকে ছেড়ে চলে যায়। এছাড়া শীতলা দেবীর ঘট আছে। যখন ঠাকুরের বাবা ফুল তুলতেন, মন্দিরের সন্নিকটে একটা গাছ ছিল, জবা ফুলের গাছ। তখন লাল শাড়ি পরে একটা মেয়েকে দেখা যেত গাছের ডালগুলো নামিয়ে দিতে, এবং ক্ষুদিরামের যাতে কষ্ট না হয় তিনি সেইভাবেই ফুল তুলতেন। তারপরে ঠাকুরের ঘর করে ঘর বৈঠকখানা, তারপরে ঠাকুর স্বহস্তে আমের আটি ফেলেছিল, সেটা থেকে এখন বিশাল গাছ উৎপন্ন হয়েছে। কখনো যদি চান, গরমকালে যখন আম পাকার সময় হয়, তখন টুপ টুপ করে যখন আমগুলো পড়ে, তখন আনন্দে আত্মহারা হয়ে অনেককে দেখেছি ধ্যানে বসে আছেন, টুপ করে শব্দ পড়লেই ধ্যান ছেড়েই আসন ছেড়ে দৌড়ে যান সেই আম কুড়োতে। তারপরে আছে অনেক পুকুর, রন্ধনশালা ইত্যাদি। কামারপুকুর নিয়ে অনেক ঘটনা আমরা সকলেই জানি, যে ঠাকুরের বাবাকে যখন একটা মিথ্যা সাক্ষ্য হয়ে চলে যেতে হয়েছিল, তখন সুখলাল গোস্বামী ঠাকুরের পিতার বন্ধু, সে একখানা জায়গা দেয়, সেটাই বর্তমান জায়গা। ওখান থেকে অনেক ঘটনাই আপনারা ঠাকুরের জীবনের ঘটনার মধ্যে দেখতে পাবেন। ঠাকুরের যে ঘরখানি আছে, একদিনকার ঠাকুর শুয়ে আছেন, ঠাকুরের মা মশারি দিয়ে রেখে একটু বাইরে গেছিলেন। কিছুক্ষণ পর ঘরে এসে দেখেন ঠাকুর নেই, সেখানে একজন ব্যক্তি শুয়ে আছে। দেখে ভয়ে চিৎকার করলেন, আবার যখন চোখ খুললেন দেখলেন স্বয়ং ঠাকুর সেখানে শুয়ে আছে। এছাড়া আমরা জানি, যখন ক্ষুদিরাম যাচ্ছিলেন তীর্থক্ষেত্রে এবং গেছেন গয়া ধামে, তখন স্বপ্ন দেখছেন স্বয়ং রঘুবীর নারায়ণ আসবেন তার ঘরে। যখন বললেন আমি তোমার ঘরে যাব, তখন ঠাকুরের বাবা বললেন যে প্রভু, আমি তো গরিব মানুষ, আপনাকে তো কিছুই সাহায্য করতে পারবো না। তখন বলছে, না, আমি তোমার ঘরেই জন্ম নিব। অভূতপূর্ব লীলা। এছাড়াও আপনারা যোগী শিব মন্দির থেকে যখন আপনারা ঢুকবেন, মেইন রাস্তা থেকে কামারপুকুর মঠের দিকে, মন্দিরের দিকে, তখন দেখবেন একটা পুকুরের ধারে একটা বিশাল বৃক্ষ আছে, বট গাছের মতো। এখানে বর্তমানে কিছু জিলাপি দোকানও আছে। ঠাকুর জিলাপি খেতে ভালোবাসতেন, ওই সব দোকান থেকেই খেয়েছেন। তাদের আত্মীয় স্বজন ইত্যাদিরা তখনকার দিনে যারা ছিল, এখনও তারা মেনটেন করে আছে। আর ওখানে অদ্ভুত আমরা সাদা বোঁদে দেখতে পাই। শুধুমাত্র কামারপুকুরেই এই সাদা বোঁদে দেখা যায়।
ওইখান থেকে যুগে শিব মন্দির থেকে দেখেন যে মা গঙ্গা ভালোবাসতেন। দেখছেন স্বামীজি ঠাকুর সবাই মিলে আসছে এবং গঙ্গার সে ঠাকুরের পা থেকে বয়ে একেবারে হালদার পুকুরে পৌঁছে যাচ্ছে। সঙ্গে সঙ্গে মা কিছু ফুল নিয়ে সেখানেই গঙ্গা দর্শন মানস নয়নে করে নিলেন। এছাড়াও হালদার পুকুর থেকে ওনাদের ঘর, ঠাকুরের ঘর একটু দূরত্ব আছে। তখন মা যেতে ভয় পেতেন। তখন বর্তমান যুগের মতো বিল্ডিং এত ছিল না। সেই অবস্থায় দেখেন 4টা মেয়ে তার সম্মুখে আর 4টা মেয়ে পিছনে। পরবর্তীকালে মা জানতে পারেন অষ্টসখী। এইভাবে নানান ঘটনা আপনারা দেখতে পাবেন কামারপুকুরে। এবং কামারপুকুর থেকে বেরিয়েই গেট থেকে, মেইন গেট থেকে বেরিয়ে ডান দিকে যাবেন এবং দেওয়াল বরাবর গেলে দেওয়ালকে ধরে যদি যান সেখানে পাইনদের বাড়ি পাবেন। বর্তমানে যেখানে ঠাকুর শিব সেজে যাত্রা করেছিলেন সেই স্থানটুকু দেখতে পাবেন। এবং পাইনদের তখনকার দিনে তাদের খুব যে কোনো মহিলা ঢুকতে পারবে না, সেই বংশে কেউই ঢুকতে পারবে না, এত দম্ভ ছিল। ঠাকুর মেয়ে সেজে একবার তাদের সঙ্গে মিশে গেছে। হঠাৎ ঠাকুরকে খুঁজে না পেয়ে ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা যখন খুঁজতে খুঁজতে ডাক দিল, তখন দাদা আসছি গো বলে দৌড়ে আসলো। তখন পাইন তার দম্ভ অহংকার বুঝতে পারলো, ঠাকুরের কাছে মাথা নত করলো। তারপরে দেখবেন ঠাকুরের পাঠশালা, এবং যেখানে ঠাকুর প্রথম অবস্থায় পাঠশালা পড়েছেন। তারপরেই দেখতে পাবেন শুক্লাল গোস্বামী শিব মন্দির, গোপেশ্বর শিব মন্দির বলে। ঠাকুর যখন মায়ের জন্য ছটফট করছিলেন, অনেকে বলছিল ঠাকুরে পাগল হয়ে গেছে। তখন মা গোপেশ্বর শিব মন্দিরে যান। তখন সেখান থেকে শিব ঠাকুর মাকে দর্শন দিয়ে বললেন, তোমার ছেলে পাগল নয়, সে আধ্যাত্মিক পথে মানুষ। তখন তুমি যাও। তিনি নির্দেশ দিলেন ওইখানে মুকুন্দপুরে একটা শিব আছে, স্বয়ম্ভু পাতলফুরা শিব বলে, সেটা অটোমেটিকই উঠেছে। তার নাম বুড়ো শিব। বুড়ো শিবের কাছে যান। তখন বুড়ো শিবের কাছে মা ছুটে গেলেন, হত্যা দিলেন। তিনি বললেন, তোমার ছেলে পাগল নয়, সে ভগবান প্রদত্ত, ভগবানের নাম গুণগান করছেন। তখনকার দিনে 3টা গ্রাম ছিল, শ্রীপুর, মুকুন্দপুর, কামারপুকুর। কামারপুকুর গ্রামটা সব থেকে বড় ছিল বলা যায়। কামারদের বসতি ছিল ওইখানে। একটা পুকুর দেখতে পাবেন গোপেশ্বর শিব মন্দিরের কাছে। এই পুকুরটা সব থেকে বেশি বড় ছিল। তার আশেপাশে যেগুলো ছিল কামারদের বসতি, সেই জন্য কামারপুকুর নামে অভিহিত হয়েছিল। এবং কামারপুকুরটি বড় বলে তখন কামারপুকুর খুব বিখ্যাত ছিল। এছাড়াও আপনারা যোগীদের শিব মন্দির, যোগীরা বেশি ছিল বলে সেই মন্দির সম্মুখে দেখতে পাবেন। হালদার পুকুর, যেখানে ঠাকুর অনেক ইতিহাস করেছেন, বই পড়লেই পাবেন। স্নান দান, তারপরে অনেক কিছু করেছেন, তার সঙ্গে অনেক ঘটনাও আছে। তারপরে স্কুল ধনী কামারিনী, যেখানে
ভিক্ষামাতা হিসাবে নিচু জাতি থেকে নিতে পারে না, কিন্তু ঠাকুরের জিদের তাড়নায় পরবর্তীকালে রামকুমার বুঝতে পেরেছেন যে তার কাজ ছাড়া উপায় নেই, তার থেকেই নিতে বললেন। ধনী কামারিনী বলে অপবিত আছে। আর ওদিক থেকে ঘুরে এসে আপনারা চলে যাবেন চিনু শাকারির ভিটে। শাকারি হতে যারা শাক বিক্রি করেন, অর্থাৎ আমরা শাখা যারা বিক্রি করে বা শাকের কাজ যারা করেন, শঙ্খ ইত্যাদি, সেই শাকারদিদের বসতি ছিল। বর্তমানে সেই জায়গাটুকু আমাদের অধিগ্রহণ আছে। সেই তিনি প্রথম ব্যক্তি চিনু শাকারি যে ভগবান রূপে, যখন ঠাকুরের 5 বছর বয়স তখন তিনি বুঝতে পেরেছিলেন তিনি ভগবান। তারপরে বতির খাল এবং বতির শ্মশান বলে খেত। ঠাকুর যখন বতির খালে চলে যেত তখন খাওয়ার দিত, তখন খাওয়ারগুলো যারা ভূত প্রেত ইত্যাদি খাওয়ারের থালাগুলো উঠে যেত। অনেকে প্রত্যক্ষদর্শী বিবরণও দিয়েছেন। এখন দুটো আছে, বুধই মরল শ্মশান অ্যান্ড বতির খাল, এবং বর্তমানে সেখানে একটা বট বৃক্ষ দেখতে পাবেন বতির খালের কাছে। ওইখানে একটি খাল আছে, তার পাশেই রামকৃষ্ণ মিশনের হোস্টেল, ছাত্রাবাস, স্কুল এবং লাইব্রেরি আছে। সেই মেইন রাস্তা ধরে এগিয়ে গেলেই দেখতে পাবেন মানিক রাজার আমবাগান। আরও অনেক কিছু আপনারা দেখে নেবেন। সেই আমাদের ঠাকুরের শুভ আবির্ভাব তিথি হতে চলছে 1 মার্চ 2025 সাল। আমাদের পূজা সকাল 4:30টায় মঙ্গল আরতি, তারপরে বেদ পাঠ ইত্যাদি। 7:30টা থেকে স্পেশাল পূজা আরম্ভ। হোম 10টায়, 11টায় আমাদের অনুষ্ঠান, ভক্তিমূলক অনুষ্ঠান। তারপরে পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলির পর ওই দিনকার বক্তব্য রাখবেন স্বামী হিতকামানন্দজি মহারাজ। এছাড়া আমাদের বিবেকানন্দ যুবক বাহিনী, বিবেকানন্দ কালচারের ছেলেরা একটা ছোট প্রোগ্রাম করবেন। প্রোগ্রাম শেষ হওয়ার পর ভোগ আরতি এবং প্রসাদ বিতরণ। বিকালে সন্ধ্যা আরতির পর ঠাকুরের বচন ইত্যাদি করবেন স্বামী দিব্যলোকানন্দজি মহারাজ। ঠাকুরের ছোট ছোট ঘটনা মানুষকে মনে করিয়ে দেয় ছোট ছোট কাহিনীর থেকে ছোট ছোট ঘটনা দিয়ে তিনি বুঝিয়ে দিতে পারতেন। তার মতে ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। তিনি বারবার বলতেন ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য। কিন্তু অনেক সময় আমরা
নানান বৈভবে মেতে উঠি। একটা গল্প দিয়ে আমরা বুঝতে পারবো কিভাবে আমরা আসল জায়গা থেকে সরে যাই। এক সাধু বনে কুটির বেঁধে তপস্যা করেন। সেখান থেকে গ্রাম খুব বেশি দূর নয়। রোজ সকালে সাধু নদীতে স্নান করে এসে কৌপিনখানা শুকোতে দিয়ে কমণ্ডলু হাতে ভিক্ষায় বেরিয়ে যান। একদিন ফিরে এসে দেখেন কৌপিন ইঁদুরে কেটে দিয়েছে। সাধু ছিলেন খুব ভালো, আর তিনি খুব কঠোর তপস্যা করতেন। কাপড় চোপড় বা অন্যান্য জিনিসপত্র তার বেশি কিছু ছিল না। কৌপিনের অবস্থা দেখে তিনি কি আর করেন, গ্রামে গিয়ে আর একখানি কৌপিনের কাপড় লোকের কাছ থেকে ভিক্ষা করে আনলেন। পরদিন আবার যত্ন করে কৌপিন শুকাতে দিকে গেলেন। ফিরে এসে দেখেন আবার ইঁদুরে কেটেছে। গ্রামে গিয়ে আবার আরেকখানি চেয়ে আনলেন। এভাবে চলল কিছুদিন। রোজ রোজ কে তাকে কৌপিনের জন্য কাপড় দেবে? গ্রামের একজন বললেন, মহারাজ, এভাবে রোজ রোজ কে আপনাকে কৌপিন ভিক্ষা দেবে? তার চেয়ে এক কাজ করুন, আমার বাড়িতে খুব শিকারী বিড়ালের বাচ্চা আছে, একটা বাচ্চা নিয়ে যান, ইঁদুর আর উৎপাত করবে না। সন্ন্যাসী মনে মনে ভাবলেন, সত্যই রোজ রোজ কৌপিন কোথায় পাবো? আর রোজ রোজ এভাবে চাওয়া ভালো দেখায় না। তাই এই লোকটি যা বলেছে মন্দ কি, নিয়ে যাই একটি বিড়ালের বাচ্চা। সাধু বিড়ালের বাচ্চা নিয়ে গেলেন। পরদিন ইঁদুর আর কৌপিন কাটল না। ভিক্ষা থেকে ফিরে সাধু যখন দেখলেন তার কৌপিন ঠিক আছে, তখন তার মনে বড় আনন্দ হলো। কিন্তু এখন আরেক মুশকিল, দুধ ছাড়া বিড়াল ছানার আহার হয় না। আবার বিড়াল না হলে ইঁদুর তাড়ায় কে? কাজেই বাধ্য হয়ে সন্ন্যাসীকে আবার ভিক্ষায় বেরোতে হয় একটু দুধের জন্য। এভাবে চলল কিছুদিন। কিন্তু রোজ রোজ দুধ কোথায় পাওয়া যায়, কেই বা দেয়? আর কেমন করেই বা চাওয়া যায়? আবার হতভাগা বিড়ালটা কিছুতেই খায় না একটু দুধ না হলে, কেবল পায়ে পায়ে ঘুরে আর বিমুম করে ডাকে। দেখে কষ্ট হয়। আবার বিড়াল না হলে কৌপিন রক্ষা করে কে? গ্রামের লোক সাধুকে ভক্তি করত। সাধুর অবস্থা জেনে একজন বলল, বাবা, কোনো ভাবনা নেই, আমি সব ব্যবস্থা করছি, আপনাকে আর দাঁড়ে দাঁড়ে দুধ ভিক্ষা করে বেড়াতে হবে না। আমার অনেকগুলো গাই আছে, একটি ভালো গাই আপনি নিয়ে যান। আপনার ওইখানে ঘাসের কোনো অভাব নেই। গায়ের জন্য আপনাকে বেশি ভাবতেও হবে না, অথচ দুধ যা হবে তাতে বিড়ালেরও হবে, আপনারও সেবা হবে। সন্ন্যাসী ভাবলেন, মন্দ কি? আমার ওইখানে যা ঘাস, একটা কেন 3টা গরু স্বচ্ছন্দে চলতে পারে। একটা গাই সন্ন্যাসী নিয়ে গেলেন। গাইটি বড় লক্ষ্মী, 4-5 দুধ দেয়। ছোট্ট বাছরটি যখন কুটিরের সামনে খেলে বেড়ায় তখন কি সুন্দরই না দেখায়। গায়ের জন্য একখানা ঘরের দরকার। জঙ্গলে বড়ে বাসে না, অভাব নেই, কজন মজুর হলেই হয়। সাধু একার ওই তো ছোট বিড়ালের বাচ্চা। পাশের দুধ নিয়ে সাধু কি করবেন? কিছু বিক্রি করে দিলে হয় না? তাতে যা পয়সা পাওয়া যাবে তাতেই গায়ের জন্য একখানে ঘর বেশ হয়ে যায়। তাই হলো, অতিরিক্ত দুধ রোজই বিক্রি হয়ে পয়সা আসতে লাগলো। সে পয়সায় মজুর এলো, মজুররা ঘর তৈরি করে দিলে। ছোট হলো ঘরখানি, বেশ সুন্দর হলো। সন্ন্যাসী সাধন ভজন তপস্যা এখন আগের চেয়ে অনেক কমে গেছে। সময় কই? ঘুম থেকে উঠে গোয়াল পরিষ্কার করতে হয়, গাইকে খাবার দিতে হয়, গাই দুইতে হয়। আবার রায়বাবুদের চাকর দুধ নিতে আসে। সকাল সকাল দুধ না হলে তাদের চলে না। তাই একটু বেশি পয়সা দিয়ে তারা সাধুর কাছ থেকে দুধ নিয়ে যান। গোয়ালার দুধ 1 সেরে আধা সের জল। সাধুর দুধ, তাতে সন্দেহের কোনো কারণ নেই। তারপরে ভিক্ষের জন্য যেতে হয়। ফিরে এসে গাইকে বাছুরকে স্নান করাতে হয়, বিড়ালকে খাওয়াতে হয়। বাছুরকে আটকে রেখে
গাইকে বনের মাঝে মাঝে ফাঁকা জায়গায় নদীর ধারে ঘাস খাওয়াতে নিতে যেতে হয়। আবার পরদিনের জন্য খানিকটা ঘাস কেটে রাখতে হয়। এসব সেরে সব দিন ধীরে সুস্থে নিজের 4টি আহার করাই হয়ে ওঠে না। সাধন ভজন তপস্যার সময় কই। গাইয়ে বা বাছরের ডাক শুনলে রাত্রিতে আলো জেলে উঠে দেখে যেতে হয়। বাঘ ভাল্লুকরাও মাঝে মাঝে সে পথ দিয়ে যাতায়াত করে। একদিন ঘটনা হলো, বিখ্যাত থেকে ফিরে সাধু দেখেন গোয়ালে বাছুর নেই। ও মা, কি বিপদ! কচি বাছুর কোথা গেল? সারা দুপুর খুঁজে খুঁজে পাওয়া গেল নদীর ধারে এক ঝোপের ভিতর আরাম করে শুয়ে দিব্যি ঘুমাচ্ছে। আর একটু ওপাশে গেলেই হয়েছিল, আর কি। নদীর পাড়টা ওইখানটায় যেমন উঁচু তেমনি খাড়া। নদীতে আবার কি স্রোত, পাহাড়ি নদী। ওইখানে গেলে আর কি রক্ষে ছিল? কচি বাছুর কিছুই সে বোঝে না, কেবল ভগবানের কৃপাতেই এ যাত্রা বেঁচেছে। না, এরকম আর চলে না। সাধুর তো আর সেই জোয়ান বয়স নেই, এত খাটুনি পোষাবে কেন? আর শুধু গাইকে নিয়ে থাকলেও তো চলে না। ভিক্ষা আছে, সাধন ভোজন আছে। তা দুধের যা দাম পাওয়া যাচ্ছে তাতে একটা চাকর বেশ রাখা চলে। একটা চাকর থাকলে গরু বাছুর দেখবে, আর সময়ে অসময়ে সাধুর একটু আধাটু কাজকর্ম করে দিতে পারে। যেমন নদী থেকে 2 ঘড়া জল এনে দেওয়া, জঙ্গল থেকে কিছু কিছু কাঠ কিনে এনে দেওয়া, এইসব। চাকর রাখা হলো। সাধু খানিকটা নিশ্চিন্ত হলেন। চাকরটি বেশ ভালো কাজের লোক। অল্প দিনের মধ্যেই সে বাড়ি ঘর সব সাফ করে 2-4টি ফুলের গাছ লাগালে। সাধুর তাতে ভারী আনন্দ। সত্যিই তো সাধু সন্ন্যাসীর জায়গা। ফুল গাছ, তুলসী গাছ এসব না হলে কি মানায়? একটা কুমড়া গাছ আপনি আপনি উঠেছিল। চাকর জঙ্গল থেকে ডালপালা বাঁশ কেটে এনে যত্ন করে মাচা তৈরি করে দিলে। অল্প দিনের মধ্যে গাছ বেড়ে উঠল। দেখতে দেখতে ফলে ফুলে মাচা ভরে উঠল। সাধু বললেন, সাব্বাস বেটা। চাকর উত্তর করলে, বড় চমৎকার মাটি, এখানে সোনা ফলবে। আমি একটু বাগান করব। তাই তো ছেলে মানুষ একটু বাগান করবার শখ হয়েছে, তা করুক না। জায়গাটাও তো পড়ে আছে। যদি একটু শাক সবজি হয় তো ভালোই। নানা রকমের বীজ চারা সাধু চেয়ে আনলেন গ্রাম থেকে। চাকরও আনলো। চাকরের পরিশ্রমে অল্প দিনের মধ্যেই মস্ত বড় শাক সবজির বাগান হয়ে উঠল। 2জন মানুষ কত আর খাওয়া যায়। সন্ন্যাসী কিছু কিছু বিলিয়ে দিতে আরম্ভ করলেন। চাকর বাজারে বাকিটা বিক্রি করে আসতে লাগলো। সাধুর কুটিরখানা ভেঙে পড়ে যাচ্ছিল। বড় বাঁশের ঘর কতদিন আর যায়? সাধু বললেন, বাবা রামচরণ, কুটিরখানা তো গেল, কি করা যায় বল দেখি। চাকরের নাম রামচরণ। রামচরণ বলল, আমার কথা যদি শুনেন বাবা, তাহলে ছোটোখাটো একখানা পাকা বাড়ি করে ফেলি। বলিস কি রে? আশ্চর্য হয়ে সাধু উত্তর করলেন। রামচরণে বললেন, আজ্ঞে হ্যাঁ, কত আর খরচ পড়বে? ওই বিলের কাছে নিচু জমিতে ভালো ইট তৈরি হবে। নিজেরা ইট করিয়ে নিলে খরচ ঢের কম পড়বে। এ খরো ঘর, তার পিছনে লেগেই থাকতে হয়। আজ বেড়া ভাত, কাল 2টি খুঁটি বদলাও, পরশু কাল মেরামত করো। আপনি সাধু মানুষ, এত ঝঞ্ঝাট কি আপনার পোষায়? তারপর আজকাল আমাদের হাতে 2টি পয়সা আছে। দেশে যা চোর ডাকাতের ভয়, এ ঘরে চুরি হতে কতক্ষণ। সাধু ভাবতে লাগলেন, রামচরণ যা বলছে মিথ্যে নয়। ছেলে মানুষ হলেও রামচরণের মাথা অতি চমৎকার। এরকম বুদ্ধি বিবেচনা করে সকলের হয় না। তাই একটা ছোটোখাটো বাড়ি করতে কত আর খরচ পড়বে? তাছাড়া সাধু মানুষ দেখে সকলেই খাতির করে। ইটের কাজ আরম্ভ হলো। এদিকে রামচরণ চাষ করতে আরম্ভ করেছে। রামচরণ ছেলে মানুষ, তার উৎসাহ দেখে সাধু কিছু বললেন না। বাধা দিলে সে বাড়ি দুঃখিত হবে, এই জন্যই তো তিনি তাকে নিরুৎসাহ করেন না। রামচরণকে সন্ন্যাসী একজোড়া বলদ কিনে দিয়েছেন, লাঙ্গল, কোদাল এসব কিনে দিয়েছেন। আবার জমিদারের কাছ থেকে বিলের ধারের অনেকখানি ধ্যান জমিও বন্দোবস্ত করে দিয়েছেন। বাড়ির কাজ ধীরে ধীরে অনেকখানি এগিয়ে গেল। এদিকে রামচরণও অনেক উন্নতি করল। চাষাবাদ পুরোদমে চলল। আর অনেকগুলো চাকরও রাখা হলো। 8-10 জোড়া হালের বলদ কিনা হলো।
গোলা ভরা ধান, বাগান ভরা শাকসবজি, গোয়াল ভরা গরু, কি ছিল আর কি হয়েছে। সাধুর জন্য যে পাকা বাড়ি তৈরি হয়েছিল তাতে কুলোয় না। তিনি সেটি চাকরদের ছেড়ে দিয়েছেন, তার জন্য আরও মস্ত বাড়ি আরম্ভ হলো। সামনে মস্ত বড় পুকুর কাটা হলো, আর পাঁচিল উঠল বাড়ির চারিদিকে। শত শত জন্মজুর খাটতে লাগলো। সাধুর একদণ্ড অবসর নেয়। নিজে না দেখলে কিছুই যে হয় না। তবে রামচরণ কাজের লোক বটে, সে ছিল বলেই ক্ষেতের কাজটা তাকে আর দেখতে হতো না। হাজার হাজার মন ধান বছরে যে বিক্রি হচ্ছিল সে তো রামচরণের জন্যই। চাকরদের জন্য আশেপাশে আরও 2-4খানা বাড়ি তৈরি হলো। তারপরে ধীরে ধীরে চারপাশে অনেক প্রজাও বসতে লাগলো। দেখতে দেখতে সারা বন গ্রামে পরিণত হলো। সাধু তখন অনেক প্রজা, অনেক ধন সম্পত্তি, তাই কর্মচারী দাস দাসী সবই রাখতে হলো। ফটকে দারোয়ান পাহারা দিতে লাগলো। কত লোকের সঙ্গে কারবার চলল, কত বড় বড় লোক এসে দেখা করতে লাগলো। পশু অভ্যাস বসে কাজ করে, আর মানুষ প্রতি কাজ বিচার করে করে। এতেই পশুতে ও মানুষের তফাৎ। বিচার করলে কি হবে? মানুষের বিচার সবসময় ঠিক হয় না। আমাদের মন আমাদের যতই ফাঁকি দেয়, এরূপ আর কেউ পারে না। আমরা যখন ধীরে ধীরে অধঃপাতে যাই, অন্যায়ের পথে যাই, তখন আমাদের মন নানারূপ যুক্তি দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা সবই ভালো করছি। সন্ন্যাসী আর সন্ন্যাসী নেই, তিনি হলেন জমিদার, মহাজন, ধনী বিষয়ী। কত তার দাস দাসী, কত তার জাঁকজমক। এভাবে কিছুদিন গেল। একদিন সাধুর গুরুদেব শিষ্যের খোঁজে এলেন। বহুদিন ধরে শিষ্যের কোনো সংবাদ তিনি পাচ্ছিলেন না। এসে দেখলেন সেই বন নেই, সে কুটির নেই, সেখানে হয়েছে মস্ত বড় গ্রাম। তিনি লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারলেন সেই সাধুর এখন এ বিরাট বাড়ি ঘর, ধনজন সম্পত্তির অধিকারী। নিজের অবস্থা গুরু সবই বুঝতে পারলেন। কোথাও না থেমে একবারে তিনি বৈঠকখানার সামনে ঘিরে দাঁড়ালেন। সাধু কর্মে ব্যস্ত ছিলেন। দূর থেকে গুরুদেবকে দেখে চিনতে পারলেন না, দৌড়ে এসে প্রণাম করলেন। বাড়ি ঘরের দিকে হাত দিয়ে দেখিয়ে গুরু শিষ্যকে জিজ্ঞাসা করলেন, এসব কি? শিষ্য জোড়হাতে উত্তর করলেন, গুরুদেব, এসব যা দেখছেন সবই এক কৌপিন কাওয়াস্তে। এক কৌপিন কাওয়াস্তে মানে একটা কৌপিনের জন্য গুরুর দর্শনে শিষ্যের মনে জ্ঞানের উদয় হলো। তিনি বুঝতে পারলেন কোন পথে তিনি যাচ্ছিলেন। বাড়িঘর সব ছেড়ে তখনই গুরুর সঙ্গে তপস্যায় চলে গেলেন। অর্থাৎ ঠাকুর বুঝিয়ে দিতে চাইলেন যে আমাদের অনেক সময় টাকা পয়সা, বিষয় সম্পত্তি প্রলোভনে আমাদেরকে ভুলিয়ে দেয়। তখন আমাদের দেখবার যে গুরু মন্ত্র দেন, সেই মন্ত্রটিকে ভুলে আমরা চলে যাই সুখের সন্ধানে। তাই ঠাকুর ছোট ছোট ঘটনার মাধ্যম দিয়ে বুঝিয়ে দিলেন যে সুখ যে কোনো সময়, যে কোনো দিনে আসতে পারে, কিন্তু দুঃখের সময় আমরা সবসময় ঠাকুরকে স্মরণ করি, সুখের সময় ভুলে যাই নিজের সত্তাকে। তাই ঠাকুর ছোট ছোট গল্পের মাধ্যমে সবাইকে বুঝিয়ে দিতেন, এবং আজও বিশ্ববাসী ঠাকুরকে নিয়ে নানাভাবে নানান রূপে জানবার চেষ্টা করছেন। যতই জানতে চেষ্টা করছেন ততই নানাবিধ নূতন নূতন জিনিস দেখতে পাচ্ছেন। এবং ঠাকুরের ভালোবাসা দেখে স্বামীজি বলছেন যে পার্সনিফাইড লাভ, অর্থাৎ প্রেমের প্রতিমূর্তি, অর্থাৎ যে ঠাকুর ভালোবাসা দিয়েই যেসব জয় করা যায় সেগুলোকে বুঝিয়ে দিতেন। এই জন্যই তো ঠাকুর মা স্বামীজিকে সবাই ভালোবাসেন। তার পুণ্যদিনটা সার্থক হোক, আমরা সকলেই আসব, সকলেই তার ধ্যান ধারণা করব। এত উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা।